আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এক বছরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ২১,০৬৮ জন বাংলাদেশি। রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় ফেরত আসা এসব অবৈধ প্রবাসীরা সুযোগ পাবেন ফের যাওয়ার। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সের ভাড়া ২ থেকে ৩ গুণ বৃদ্ধি। কাজে ফেরত যাওয়া নিয়ে শঙ্কায় সিলেটের ২০,০০০ প্রবাসী। সংকট নিরসনে আটাবের ৪ প্রস্তাব। সিলেটে শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান। প্রথম দিন ৪ স্কুলে ২,১২১ জন পেলেন ভ্যাকসিন। দেশে করোনায় আক্রান্ত ও শনাক্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, বেড়েছে নমুনা পরীক্ষা। তুরস্ক সরকারের অর্থায়নে এবং মোমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সিলেটে খাদ্য সামগ্রী পেলেন কয়েকশো অসহায় পরিবার। যশোরের শার্শা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক বছরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ২১,০৬৮ জন বাংলাদেশি। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২০ সালের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১.৫ লক্ষ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় তাদের ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশি ছাড়াও ফেরত পাঠানোর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। ইন্দোনেশিয়ার ৭৭,৬২৭ জন রয়েছেন, আর ভারতে রয়েছেন ১৯,০৮৭ জন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাওমি দাউদ বলেন, এই কর্মসূচির লক্ষ্য হল কোনো অবৈধ বিদেশিকে বিনা বিচারে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া। তারা শুধুমাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। অবৈধ বিদেশি যারা এখনও নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই প্রোগ্রামটি আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি। রোববার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দাতুক খায়রুল দাজাওমি দাউদ এই কথা জানান। তিনি বলেন, যারা পুনর্নিয়োগ বৈধ হতে চান তাদের জন্য শ্রম পুনর্নির্মাণ কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। তবে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামটি পরের বছর থেকে হবে এবং শুধুমাত্র যারা অভিবাসন পোর্টালে নিবন্ধন করবে তাদের একটি অস্থায়ী কাজের ভিজিট ভিসার বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলবে। হঠাৎ করে বেড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী এয়ারলাইন্সের ভাড়া। অভিযোগ উঠেছে, এয়ারলাইন্সগুলোতে সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ তিনগুণ। বাড়তি দামেও মিলছে না এয়ারলাইন্সগুলোর টিকিট। একদিকে আসন সংকট, অন্যদিকে বাড়তি ভাড়া। সব মিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সিলেট বিভাগের ৪ জেলায় আটকে পড়া অন্তত ২০,০০০ মধ্যপ্রাচ্যবাসী। জানা গেছে, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল ৪০,০০০ টাকা। বর্তমানে এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে ৮৭,০০০ টাকা করেছে। মাস্কাট রুটের ভাড়া ৩৫,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা এবং সৌদি আরবের ভাড়া ৪২,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া, বুস্টার ডোজ ছাড়া ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা অনুমোদন বৃদ্ধি সহ কয়েকটি কারণে সম্প্রতি মধ্যপ্রাচ্য রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। ফের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগে ভাগে ফিরতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যে। আর এই সুযোগে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোতে ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে। চাহিদার তুলনায় ফ্লাইট কম থাকায় এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মনে করছেন তারা। দুবাই প্রবাসী জকিগঞ্জের হাসিব আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রায় ৩ মাস আগে তিনি দেশে এসেছেন। আগামী ২৩ ডিসেম্বর তার ভিসার মেয়াদ শেষ হবে। এর আগেই তাকে যে কোনো উপায়ে দুবাই যেতে হবে, কিন্তু তিনি টিকিট পাচ্ছেন না। বিয়ানীবাজারের দুবাগের সৌদি আরব প্রবাসী আশফাক আহমদ জানান, তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন। আগে যেখানে ভাড়া ৪০ থেকে ৪৫,০০০ টাকা ছিল, সেখানে তিনি টিকিট কেটেছেন প্রায় ৮০,০০০ টাকা দিয়ে। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে বাড়তি মূল্যে টিকিট কিনতে হয়েছে। এদিকে সৌদি আরবের এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ছাড়াও বিপাকে পড়েছেন ওমরা যাত্রীরা। অনেকেই ওমরা যাওয়ার প্রস্তুতি নিলেও এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব যেতে পারছেন না। আটাব নেতাদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৫,০০০ যাত্রী যাতায়াত করেন, কিন্তু বর্তমানে এয়ারলাইন্সগুলো
প্রতিদিন ৩,০০০-এর বেশি যাত্রী বহন করতে পারছে না, ফলে ২,০০০ যাত্রীর টিকিটের সংকট লেগেই আছে। এই অবস্থায় টিকিট সংকট নিরসনে সম্প্রতি আটাবের পক্ষ থেকে ৪টি প্রস্তাব দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী এয়ারলাইন্সগুলোতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, এয়ারলাইন্সগুলোর জন্য অতিরিক্ত স্লট অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করা, প্রবাসীদের জন্য বিশেষ ভাড়া ঘোষণা ও অতিরিক্ত ভাড়া বৃদ্ধি বন্ধে রেগুলেটরি বোর্ড গঠন করা। এ বিষয়ে আটাপ সিলেট জোনের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, হঠাৎ করে গত ১ মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এয়ারলাইন্সের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এয়ারলাইন্সগুলোতে সিন্ডিকেট অটোমেশন পদ্ধতিতে টিকিট বিক্রি করা গেলে এই সংকট দূর করা যাবে। এই রুটে যাত্রীর চাপ বেশি, তাই ফ্লাইটও বাড়ানো উচিত। টিকিট সংকটে সিলেটের প্রায় ২০,০০০ মধ্যপ্রাচ্যগামী যাত্রী বিপাকে পড়েছেন জানিয়ে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শিরু বলেন, অমিক্রনের সংক্রমণ ও ভিসা অনুমোদন বৃদ্ধির কারণে দেশের মধ্যপ্রাচ্যগামী যাত্রীর সংখ্যা বেড়েছে। এই সুযোগে এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধি করছে। প্রতিদিন আমাদের কাছে অসংখ্য মানুষ আসছেন টিকিটের জন্য, অতিরিক্ত দাম দিয়েও টিকিট সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ঢাকা থেকে ৬ ঘন্টার ভ্রমণে রিয়াদে যেতে লাগছে ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা, আর নিউ ইয়র্কে ২৩ ঘন্টার ভ্রমণে টিকিটের দাম ৬৫,০০০ টাকা। এটা কোনোভাবেই যৌক্তিক নয়। ভয়াবহ করোনা ভাইরাস থেকে সিলেটের স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষিত করতে তাদেরকে ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সিলেট মহানগরের ৪টি স্কুলে এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ২,১২১ জন শিক্ষার্থীকে করোনা ভাইরাসের প্রতিরোধী ফাইজারের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক অবস্থায় সিলেটের ২৫,০০০ স্কুল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধাপে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইন হাই স্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬৩ জন ছাত্রী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৮০ জন ছাত্র, ব্লুবার্ড স্কুলে ২৪৩ জন ছাত্র ও ২৩০ জন ছাত্রী এবং পুলিশ লাইন স্কুলে ২০২ জন ছাত্র ও ৩০৩ জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়ার আগে কেউ কেউ কিছুটা ভয়ে থাকলেও পরে তাদেরকে বেশ উৎফুল্ল দেখা গেছে, আর অনেকে বেশ আগ্রহ নিয়েই ভ্যাকসিন নেন। তো লাগছিল যে বাইরে যে যাবো, মাস্কটা পরে যাই, হয়তো আমার কাছে বেশি পসিবিলিটি আছে করোনা হওয়ার, কিন্তু এখন তো ভ্যাকসিনটা নিচ্ছি যে প্রিভেনশন যেটা ভাইরাস থেকে, এটা আমার শরীরে মেটাবলিজমটা মোটামুটি বেশি আছে, তো এখন একটু নিশ্চিন্ত আছি। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। এতে কোমলমতি শিক্ষার্থীরাও করোনা থেকে সুরক্ষিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তারা। কিন্তু সরকারের এই মুহূর্তে উদ্যোগে এরা অত্যন্ত আনন্দিত এবং তারা খুব যত্ন সহকারে বাচ্চাদের নিয়ে আসতেছেন স্কুলে এবং টিকা দান কর্মসূচি। প্রথম দিনে আমরা যে বিভাগীয় শহরে থাকায় যে প্রথম দিনে যে সুযোগটা পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি প্রত্যেককে এই টিকাদান কর্মসূচির সাথে যারা জড়িত আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানান, সোমবার থেকে ১২ হতে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ৪টি স্কুলের প্রতিদিন ৬০০ থেকে ২৪০০ ভ্যাকসিন দেওয়া হবে। প্রথমে ৩ দিনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, এরপর শিক্ষা অফিসের সাথে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে। তবে ১৫ কার্যদিবসের মধ্যে ২৫,৬০০ শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সব সূচকই ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষা ৭%, শনাক্ত ১৩.৪% এবং মৃত্যু ১৭.৪% বেড়েছে। তবে এই সময় সুস্থতার হার ৪.১% কমেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল সপ্তাহে ১,২৯,৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১,৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হন, আর এই সময়ের মধ্যে মারা যান ২৩ জন। একই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১,৯৫৭ জন। চলতি সপ্তাহে ১,৩৮,৫৯২টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হন ১,৮৮২ জন, আর মারা যান ২৭ জন। এই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১,৮৭৬ জন। এই হিসেব অনুযায়ী এক সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে ৯,০৪৪টি, আর শনাক্ত বেড়েছে ২২৩ জন ও মৃত্যু বেড়েছে ৪ জন। এই সময়ে সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৮১ জন। চলতি সপ্তাহে মৃত ২৭ জনের মধ্যে ১৮ জন কোমরবিডিটি জনিত কারণে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ৫ জন করোনা ভ্যাকসিন নিয়েছিলেন।
এদের মধ্যে 3 জন প্রথম ডোজ ও 2 জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন, বাকি 22 জন টিকা পাননি। এদিকে করোনা আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,031 জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন 385 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,79,710 জনে। 24 ঘন্টার নমুনা পরীক্ষা শনাক্তের হার 1.75%। দেশে ইতিমধ্যে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চলতি ডিসেম্বর মাসেই 60 বছরের বেশি বয়সীদের করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। তুরস্ক সরকারের অর্থায়নে এবং মোমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগ এবং ব্যবস্থাপনায় সিলেট সদর উপজেলার গরিব, অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল 11টার দিকে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকশো মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সয়াবিন ও গরম মশলা। এ সময় উপস্থিত ছিলেন তুরস্ক সরকারের প্রতিনিধি ফাতিহা আলতাস ফুরকান মুস্তফা ও মোকাররম তপু, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, অফিস কর্মকর্তা রুবেল আহমদ, সিলেট জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মোগলগাঁও ইউপি সদস্য নেসার আহমেদ, মোগলগাঁও ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক মোহাম্মদ নূর মিয়া, জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান, জালালাবাদ ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক আব্দুল কাইম ও সিলেট সদর উপজেলা তাঁতি লীগ আনিস আহমেদ উপস্থিত ছিলেন। যশোরের শার্শা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় থানা চত্বরে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। শার্শা থানার ওসি বদরুল আলম খানের সভাপতিত্বে ওপেন হাউস ডেতে উপস্থিত ছিলেন নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার পরিদর্শক তরিকুল ইসলাম সহ এলাকার বিশিষ্টজনেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।